এক কথায় ইয়ামাহা এফজেড ফেজার ভার্সন 1 কিনা মোটেও উচিত হবে না। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আমরা এখন আছি মাওয়া রাস্তায়। হুট করেই প্ল্যান করলাম একটু মাওয়ার দিকে যাই, একটু মাওয়া ঘাটের এদিকে একটু নদীর পাড়ে সময় স্পেন্ড করে আসি। আর ইয়াস, আমরা যাচ্ছি এখন। অনেকের মনে কোয়েশ্চেন ছিল ইয়ামাহা এফজেড ফেজার ভার্সন 1 নিয়ে, যে এই 2026 সালে আইসা এটা কি কেনা উচিত হবে। অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড, যেহেতু নিউ নাই। তো সেই ভাই, তো আমার মনে হয় কিরে ভাই, কথাই কইতে দিতেছে না। আর কেউ আছে? নাই। যেটা বলতেছিলাম, 2026 সালে এসা এক কথায় ইয়ামাহা এফজেড ফেজার ভার্সন 1 কিনা মোটেও উচিত হবে না। এটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। বাট ইয়েস, কিনতে পারেন যদি অনেক মন চায় বা অনেক শখের একটা বাইক থাকে, অ্যাজ লাইক মি। আমি এখনও চালাইতেছি। তো এটাই, 2026 সালে আইসা কোনোভাবেই এই বাইক কেনা উচিত হবে না। আগে টোলটা দিয়া নেই। ওকে, এবার বলি কেন উচিত হবে না। প্রথমত, বাইকটা ব্যাকডেটেড, অনেক ব্যাকডেটেড। 2012 সাল 13 সাল তখনকার বাইক পাবেন এখন যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান। বাইক ডেফিনেটলি ইঞ্জিনে কাজ করানো। যদিও আমি এটা খারাপ কিছু মনে করি না, প্রত্যেকটা জিনিসের একটা বয়স আছে, তো বয়স অনুযায়ী ওইটা তো চেঞ্জ করতে হবেই, এটাই স্বাভাবিক বিষয়। এরপর যদি আসেন মাইলেজের বিষয় নিয়ে, এই বাইক ভাই একটা দানব, এক কথায় দানব। প্রচুর তেল খায় বাইক। যদি ইঞ্জিন, এরপর হচ্ছে কার্বোরেটর, অল ওভার চেইন সেট, টায়ার প্রেশার সব কিছু যদি ঠিকমতো মেনটেন কইরাও চালান আপনি, তাও ঢাকা সিটিতে নর্মাল স্পিডে চালাইলে, কোনো রকম টানাটানি হ্যাচড়াহ্যাচড়ি না করলে 32 থেকে 35-এর উপরে ভুলেও দিবে না। নিচে 28 যদি সব ঠিকঠাক থাকে। আর এমন হাইওয়েতে, প্লেন রোডে যদি এই যে ধরেন 4-5-6 হাজার আরপিএম মেনটেন করে চালান, তাহলে কত যাইতে পারে? 40-42। আর একটু টানাটানি করলে 35-38। তো ওই জায়গায় একটা ইয়ামাহা MT-15ও এর চেয়ে বহুত ভালো মাইলেজ দেয়। R15ও অনেক ভালো মাইলেজ দেয়। তো মাইলেজের দিক বিবেচনা করলেও ইয়ামাহা এফজেড ফেজার কোনোভাবেই নেওয়া উচিত হবে না। এছাড়া এখন নতুন FI ভার্সন আছে, আপগ্রেডেড বাইক আছে, অনেক ভালো ভালো ফ্যাসিলিটিজের বাইক আছে। তো এই জায়গায় এটা কোনোভাবেই নেওয়া উচিত না। ওই যে বললাম, যদি অনেক শখ থাকে যে এই বাইকটা আমার অনেক দিনের শখ ছিল, আমি চালাবো, টাকার তেমন একটা প্রবলেম নাই, তেল খাইলে খাক বেশি, তাহলে আপনি নিতে পারেন। এছাড়া এটা কোনোভাবেই প্রেফারেবল না। বাহ, জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এরপর যদি আসি না কেনার আরেকটা কারণ নিয়ে, ফার্স্ট অফ অল আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও করতেছি না, তো মাথায় যেটা আসতেছে আমি ওইটাই মনে করে বলতেছি। এই বোতল ফলাইছে। না কেনার আরেকটা রিজন হচ্ছে পার্টসের দাম। বাইকের পার্টসের দাম প্রচুর পরিমাণ বাড়তেছে ডে বাই ডে, মানে বাইরেই যাইতেছে, কোনো থামাথামি নাই। যেই কার্বোরেটর আমি 2020 সালে মেবি কিনছিলাম 5,000 সামথিং দিয়া বংশাল থেকে, ডেফিনেটলি অফিসিয়াল পার্টস না, অফিসিয়াল কার্বোরেটরের দাম প্রচুর বেশি। ওইটা আমি লাস্ট 2025-এর অক্টোবর নভেম্বরের দিকে 8,200 টাকা দিয়ে কিনছি মেবি। আর এটা তখন আমারে বলছে যে ভাই, এটা আর কয়েকদিন পর অ্যারাউন্ড 9-10 হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আমি জানি না এখন দাম কত। তো এইরকম প্রত্যেকটা পার্টসের দাম ডে বাই ডে প্রচুর পরিমাণ বাড়তেছে। তো
অন দি আদার হ্যান্ড অন্য জায়গা দিয়ে দেখলে পার্টসের দাম অনেক কম অন্যান্য বাইকগুলোর, তো আসলে হয় না। আর সামনে এই বাইকের পার্টস আর কত বছর পাওয়া যাইব এটা নিয়েও একটা সন্দেহ তো থাইকেই যায়। আমার মনে হয় না আগামী 10-20 বছরেও কোনো সমস্যা হইব, তাও যেহেতু পুরান হয়েছে বাইকটা, একটা সন্দেহ থাইকা যায়। আর যত প্রোডাকশন কমবো তত তো পার্টসের দাম বাড়বো, এটাই স্বাভাবিক। এছাড়া বাইক না নেওয়ার আর কোনো রিজন নাই। বাইক টানাটানি করে মজা, বাইক স্মুথ অনেক মাশাল্লাহ, হ্যান্ডেলিং অনেক ভালো, কমফোর্ট ভালো, না নেওয়ার রিজন নাই। বাট বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটা কোনোভাবেই যায় না, এই হচ্ছে কথা। আর স্টুডেন্ট হইলে ভাই ভুলা যান বাইকের কথাটা নিয়েন না, লাগলে ভার্সন 2 নেন যদি বেশি মন চায়, বাট এইটা না, অন্তত এইটা না। অন্য অন্য অনেক বাইক আছে। আচ্ছা ওয়েল, আরেকটা বিষয় মনে পড়লো, এক ভাই আমারে বলছিল ইউজার রিভিউ দিতে। আমি জানি না এই বাইকের আমি ইউজার রিভিউ কি দিব, মানে মাইলেজের কথা তো বললামই যে মাইলেজ অন অ্যাভারেজ যেমন দেয়, তা আমারটা বর্তমানে মাইলেজ দিতেছে হচ্ছে অ্যারাউন্ড 30 থেকে 35, হাইওয়েতে এমনই 35-36-এর কাছাকাছি দেয়। আমার ইঞ্জিন পুরোটা ইনটায়ারলি রিবিল্ড করা, যেটা আমি লাস্ট কয়েকদিন আগে করছি। তো ইঞ্জিন মোটামুটি 2000 কিলো, মানে ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে গেছে আর কি। এমনিতে তো বললামই ওই যে বাইকের পার্টসের দাম বাড়তি, এই বাইকের যে ফেয়ারিং বা বাইকের প্রত্যেকটা কিট মাশাআল্লাহ অনেক শক্ত ভাই, এটা নিয়ে কোনো সে নাই। বাইক ইজিলি 70-80-90 উঠা যায়। আসলে ওইভাবে রিভিউ দেওয়ার মতো কিছু নাই। যদি পার্টিকুলার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট করেন, উত্তর দিব ইনশাল্লাহ। এই তো, আমি এদিকে মানে আসি নাই নিচে দিয়া, মানে অন্তত ব্রিজ হওয়ার পরে। মজার বিষয় হয়েছে, কেউ বিশ্বাস করবেন কি না জানি না, আমি এখনও পদ্মা ব্রিজে উঠিই নাই মানে উঠিই নাই। আর এটা অনেক বাস্তব সত্যি কথা। ইনশাল্লাহ ওইদিকে সামনে বরিশাল বা কুয়াকাটা যাওয়ার প্ল্যানিং আছে, আমি জানি না কবে যাব এক্স্যাক্টলি। তখন যদি যাওয়া হয় আর কি, ভাই প্যারা দিয়েন না হুদাই, আমিও যাবো। এই হইল বিষয়। সূর্যটা সুন্দর লাগতেছে অনেক, আমি জানি না কতটুকু দেখতে পারতেছেন। মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে, তবে বাতাস নাই। ওকে ওয়েল, ভিডিও এদিকে শেষ করে দেই, আমি এদিকে একটু ঘোরাঘুরি করুম। ভাবছিলাম ভিডিও করা বন্ধ করে দিব, মানে ব্লগটা শেষ করে দিব। হালকার উপরে মনে হইতেছে যে কক্সবাজার এয়ারপোর্টছি, ওই যে ওইদিকে ব্রিজ দেখা যাইতেছে আর নিচের ভিউটা জাস্ট অস্থির। ওয়েল, that's about for this video. See you in our next vlog. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.